নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় অনুষ্কা তোমাদের স্বাগত জানাচ্ছে আমাদের চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। তোমরা তো জানোই, আমরা সবসময় চেষ্টা করি তোমাদের কাছে এমন কিছু গল্প তুলে ধরতে যা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি, আমাদের চারপাশের মানুষেরই জীবন কাহিনী। সেই সব গল্প যা হয়তো প্রকাশ্যে বলা যায় না, কিন্তু যার অনুভূতিগুলো আমাদের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। আজ আমি তোমাদের জন্য তেমনই এক গল্প নিয়ে এসেছি। এই গল্পটা এক সাধারণ পরিবারের, এক সাধারণ জীবনের, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক গভীর সম্পর্ক যা সমাজের চোখে হয়তো স্বীকৃত নয়, কিন্তু এর আবেগ আর টানাপোড়েন সত্যি তোমাদের ভাবাবে। গল্পটা আমাদেরই এক ফলোয়ার, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আমাদের ইমেল করেছেন। তার অনুরোধে আমি গল্পটা তোমাদের কাছে হুবহু তুলে ধরছি। তবে কিছু ব্যক্তিগত তথ্য অবশ্য আমি গোপন রাখছি, তার গোপনীয়তা বজায় রাখার জন্য। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি টিপে দিও, যাতে আমরা নতুন গল্প পোস্ট করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য খুব জরুরি। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে ইমোতে মেসেজ করতে চাও, কথা বলতে চাও। আমি তোমাদের জন্য একটা সুখবর দিতে চাই। এই গল্পের কোনো একটা অংশে আমি আমার ইমো নাম্বারটি দেব, তাই আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে পুরো গল্পটি ধৈর্য ধরে শুনতে থেকো। গল্পের মাঝে হঠাৎ করেই আমার ইমো নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই বিশেষ গল্পটি। গল্পের নাম আন্টির জীবনের বলা গল্প, যখন তার অতীতের কথা জানতে গিয়ে নিজেই পড়ে গেলাম এক ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে, যেখান থেকে বেরোনো আর সম্ভব হলো না। গল্পটা শুরু হচ্ছে আকাশের জীবন দিয়ে। আকাশ আমাদের গল্পের মূল চরিত্র। সে সদ্য কলেজ পাশ করেছে, একটা ছোটখাটো চাকরি জুটেছে তার। গ্রামের ছেলে, পড়াশোনার জন্য শহরে এসে একটা মেসে থাকত, কিন্তু চাকরির পর সে ঠিক করল একটা ছিমছাম ভাড়া বাসা খুঁজে নেবে। মেসে আর ভালো লাগছিল না তার। দিনের শেষে একটু শান্তির দরকার, নিজের মতো করে কাটানোর একটা জায়গা। অনেক খুঁজে শেষমেশ সে একটা পুরনো পাড়ায় একটা বেশ ছিমছাম বাড়িতে একটা ছোট ঘর ভাড়া পেল। বাড়ির মালিক ছিলেন এক ভদ্রলোক, নাম রহমান সাহেব, আর তার স্ত্রী আমাদের গল্পের আন্টি, শোভা আন্টি। শোভা আন্টি বয়সে আকাশের থেকে অনেকটাই বড়, হয়তো 40-এর কোঠায়। প্রথম দেখাতেই আকাশের মনে হয়েছিল তিনি যেন কেমন একটু বিষণ্ণ প্রকৃতির মানুষ। তার চোখে মুখে একরকম ক্লান্তি আর নীরবতা খেলা করত। যদিও তার মুখের গড়ন, তার শান্ত চাহনি, সবকিছুতেই একটা রুচিবোধ আর আভিজাত্যের ছাপ স্পষ্ট ছিল। পরনে সবসময় সাধারণ শাড়ি, চুলগুলো পরিপাটি করে বাঁধা। প্রথম কয়েকদিন আকাশের সাথে তেমন কথা হয়নি, শুধু আসা যাওয়ার পথে একটা সৌজন্যমূলক হাসি অথবা হালকা কুশল বিনিময়। কেমন আছেন আন্টি? আর ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এইটুকুই। আকাশ নিজের ঘর গোছাতে, নতুন করে সব সাজাতে ব্যস্ত ছিল। প্রথম কদিন খাওয়া দাওয়া বাইরেই সারছিল, কিন্তু মন টেকছিল না। সে অভ্যস্ত ছিল ঘরের রান্না আর বাড়ির পরিবেশে। একদিন সকালে শোভা আন্টি তার বাগান পরিচর্যা করছিলেন। বাড়ির একচিলতে উঠোনে কিছু ফুলের গাছ আর সবজির চারা লাগিয়েছিলেন তিনি। আকাশ অফিস যাওয়ার পথে দেখল শোভা আন্টি একটা টব তুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। টবটা বেশ ভারী ছিল। আকাশ আর দেরি না করে এগিয়ে গেল। আন্টি, আমি কি একটু সাহায্য করব? শোভা আন্টি আকাশের দিকে তাকিয়ে একটু লজ্জিত হাসলেন। আকাশ বাবা, তুমি আবার কেন কষ্ট করবে? আমি তো পারছিলামই। আরে না না আন্টি, এতে কষ্টের কি আছে, দিন আমাকে। আকাশ টবটা নিজের হাতে নিয়ে সাবধানে ঠিক জায়গায় রেখে দিল। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে তো আমার কপাল ভাঙত। শোভা আন্টি হাসলেন। সেই হাসিতে কেমন একটা স্নিগ্ধতা ছিল। আকাশের মনে হল এই হাসি তিনি সচরাচর হাসেন না। আন্টি, আপনি এত কষ্ট কেন করেন? রহমান আঙ্কেলকে বলতে পারেন তো? আকাশ জিজ্ঞাসা করল। শোভার আন্টি হালকা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার তো এসবের দিকে খেয়াল নেই বাবা, তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। আর তাছাড়া উনি তো বেশিরভাগ সময় বাইরেই থাকেন, ব্যবসার কাজে প্রায়ই বাইরে যেতে হয়। আকাশের মনে পড়ল, সত্যি তো, রহমান সাহিবকে সে খুব কমই দেখেছে। সকালে একবার হুড়মুড় করে বেরোয় যান, ফেরেন অনেক রাতে, কখনো কখনো তো 2-3 দিন পর। বাড়ির ভেতরে যেন শোভা আন্টি সবকিছুর একমাত্র আশ্রয়।
সেই দিনের পর থেকে আকাশের সাথে শোভা আন্টির কথা একটু একটু করে বাড়তে লাগল। অফিস থেকে ফেরার পথে সে দেখত শোভা আন্টি হয়তো বারান্দায় বসে সুতো নিয়ে কিছু সেলাই করছেন অথবা বই পড়ছেন। আকাশ সুযোগ পেলেই ২-১ মিনিট দাঁড়িয়ে কথা বলত, কখনো তার অফিসের গল্প, কখনো শোভা আন্টির বাগানের গল্প। আকাশের মনে হল শোভা আন্টি যেন একাকিত্বে ভুগছেন। তার কথা বলার ভঙ্গিতে, তার চোখের কোণে লুকানো বিষাদে সে এক অব্যক্ত কষ্ট খুঁজে পেত। ধীরে ধীরে আকাশের মনে শোভা আন্টির প্রতি একরকম সহানুভূতি জন্মাল। এরপর কখন যে সেই সহানুভূতি এক অদ্ভুত আকর্ষণে পরিণত হল তা আকাশ নিজেও টের পায়নি। শোভা আন্টি দেখতে খুব সুন্দরী না হলেও তার মধ্যে একটা কোমনীয়তা ছিল। তার গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু মুখটা ছিল বেশ মায়াবী। বিশেষ করে তার চোখ দুটো, গভীর কালো চোখ, যেখানে এক রাশ না বলা কথা লুকিয়ে থাকত। আর তার হাসি, যখন হাসতেন তখন সেই বিষাদ ঢাকা পড়ে যেত এক আশ্চর্য আলোয়। আকাশ অবাক হয়ে দেখত তার হাসিতে যেন পুরো বাড়িটাই আলোকিত হয়ে উঠত। একদিন আকাশ দেখল রহমান সাহেব বাসায় নেই, শোভা আন্টি একা। বিকেলের দিকে আকাশ টিভিতে খবর দেখছিল। হঠাৎ দেখল তার ঘরে ইলেকট্রিসিটি নেই, লোডশেডিং। বৃষ্টি আর লোডশেডিং মিলে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি হয়েছিল। আকাশ নিজের ঘরে গিয়ে বসেছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। আকাশ বাবা, কি করছো? শরীর খারাপ নাকি? শোভা আন্টি দরজার ওপাশ থেকে জিজ্ঞাসা করলেন। আকাশ উঠে দরজা খুলল। হ্যাঁ আন্টি, একটু ভিজে গেছি, ভালো লাগছে না। শোভা আন্টি একটা গরম চায়ের কাপ আর ১ প্লেট গরম আলুর চপ নিয়ে দাঁড়িয়েছিলেন। আহাহা, ভিজেছ কেন? দেখছ কিরকম বৃষ্টি? এসো আমার ঘরে, এখানে কুপির আলো আছে আর একটু গরমও আছে। আকাশ ইতস্তত করছিল, কিন্তু শোভা আন্টির মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না। সে শোভা আন্টির ঘরে গেল। ঘরটা বেশ সাজানো গোছানো। এক কোণে একটা ছোট্ট তেলের কুপির মৃদু আলোয় ঘরটা আলোকিত ছিল। কুপির আলোতে শোভা আন্টিকে আরও সুন্দর লাগছিল। তার ভেজা চুলগুলো আলগা করে বাঁধা, কিছু এলোমেলো চুল তার কপাল ছুঁয়েছিল। তার পরনে একটা সাধারণ সাদা শাড়ি, যার আঁচলটা বুকের ওপর আলগাভাবে ফেলা ছিল। বৃষ্টির কারণে ঘরের বাতাসে একটা ভেজা মাটির সন্ধ্যা গন্ধ আর তার শরীরের একটা মিষ্টি মিশ্রিত গন্ধ আকাশের নাকে এসে লাগল। আকাশের হৃৎস্পন্দন দ্রুত হল। শোভা আন্টি তাকে একটা চেয়ার টেনে দিলেন। বসো বাবা, এই নাও, গরম চা আর চপ খাও, শরীরটা একটু গরম হবে। আকাশ চা আর চপ খাচ্ছিল। শোভা আন্টি তার পাশে একটি মোড়া টেনে নিয়ে বসলেন। তোমার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, জ্বর আসবে না তো? তিনি আলতো করে আকাশের কপালে হাত রাখলেন। তার হাতের ছোঁয়া পেয়ে আকাশ যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। সেই ক্ষণিকের স্পর্শে তার শরীরের ভেতর কেমন এক অস্থিরতা শুরু হল। তার শিরা উপশিরা দিয়ে এক তীব্র অনুভূতি ছড়িয়ে পড়ল। আকাশ চোখ বন্ধ করল, যেন সেই অনুভূতিটাকে সে নিজের ভেতরে ধরে রাখতে চায়। শোভা আন্টি বুঝতে পারলেন না আকাশের মনের অবস্থা। না, জ্বর নেই মনে হচ্ছে, তবে ঠান্ডা লেগেছে, গরম চা খেয়ে শুয়ে পড়ো। তিনি তার হাত সরিয়ে নিলেন। আকাশের মনে হল আন্টি যদি আরও কিছুক্ষণ তার কপালে হাতটা রাখতেন। সে দ্রুত মাথা নাড়ল, নিজেকে সামলে নিয়ে বলল, আমি ঠিক আছি আন্টি, আপনার কাছে বসে খুব ভালো লাগছে। শোভা আন্টি হাসলেন। সেই হাসিতে কেমন যেন এক নতুন সুর ছিল। আমারও তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে আকাশ বাবা, এই বাড়িতে আমি একা একা হাঁপিয়ে উঠি। তারা সেদিন অনেক কথা বলল। বৃষ্টি থামার পর ইলেকট্রিসিটিও এলো। আকাশ তখন নিজের ঘরে ফিরে এলো, কিন্তু তার মনটা শোভা আন্টির ঘরেই পড়ে রইল। সেই দিনের পর থেকে আকাশের মনে শোভা আন্টির প্রতি আবেগ আরও গভীর হল। সে বুঝতে পারছিল এটা শুধু একতরফা আকর্ষণ নয়। শোভা আন্টির চোখেও সে একরকম নীরব আহ্বান দেখতে পাচ্ছিল, এক অব্যক্ত তৃষ্ণা, যা তার মনের ভেতরের তৃষ্ণার সাথে মিলে যাচ্ছিল। সপ্তাহের মাঝে একদিন রাতে রহমান সাহেব বাড়িতে ছিলেন না। আকাশের খুব জ্বর হয়েছিল। সে একা একা শুয়েছিল, শরীরটা একেবারেই চলছিল না। ফোন করেও কাউকে পাচ্ছিল না। হঠাৎ দরজায় টোকা পড়ল। দুর্বল শরীর নিয়েই আকাশ দরজা খুলল। দেখল শোভা আন্টি একটা জলের গ্লাস আর ঔষধ নিয়ে দাঁড়িয়ে আছেন। আকাশ বাবা, তোমার শরীর খারাপ হয়েছে শুনলাম, আমি পাশের ঘরে তোমার হাঁচি কাশির শব্দ শুনছিলাম। এই নাও, ঔষধ খাও আর জলটা খেয়ে শুয়ে পড়ো। শোভা আন্টির এই মমতা দেখে আকাশের চোখ ভিজে উঠল। আন্টি, আপনি এত রাতে কষ্ট করতে এলেন?
কষ্ট কিসের বাবা, তোমার কি কেউ নেই এখানে দেখার? একা একা এমন অসুস্থ হলে কার মন ভালো থাকে? শোভা আন্টি ঘরে ঢুকে এলেন। তিনি আকাশের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। শরীর তো পুড়ে যাচ্ছে। আকাশ বিছানায় শুয়েছিল। শোভা আন্টি তার পাশে বসে পড়লেন। আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে আকাশের সারা শরীরে এক আশ্চর্য আরাম ছড়িয়ে পড়ল। সে চোখ বন্ধ করে সেই শান্তি অনুভব করতে চাইল। শোভা আন্টি তার মাথার চুলে বিলি কেটে দিচ্ছিলেন। সেই নীরব যত্নে আকাশের মনে হল সে যেন তার মায়ের কোলে শুয়ে আছে। কিন্তু এই অনুভূতিতে মায়ের ভালোবাসার থেকেও গভীর কিছু ছিল, এক নারীসুলভ উষ্ণতা যা তাকে নিজের প্রতি আরও বেশি টানছিল। আন্টি, আকাশ ফিসফিস করে ডাকল, কি বাবা? আপনি থাকলে আমার খুব শান্তি লাগে। শোভা আন্টি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার এমন সময়ে আমি পাশে না থাকলে আর কে থাকবে বলো? তিনি আরও নিবিড়ভাবে আকাশের মাথার চুলগুলো আঁচড়ে দিতে লাগলেন। আকাশের মনে হল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। সকাল হল, আকাশের জ্বর একটু কমেছিল। চোখ খুলে দেখল শোভা আন্টি তার পাশেই চেয়ারে ঘুমিয়ে পড়েছেন। তার মাথাটা একটু কাত হয়ে আছে, চুলগুলো মুখে এসে পড়েছে। আকাশের ভেতরটা ভালোবাসায় ভরে উঠল। এই মানুষটা তার জন্য সারা রাত জেগেছিল। সে আলতো করে হাত বাড়িয়ে শোভা আন্টির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। সেই স্পর্শে শোভা আন্টি জেগে উঠলেন। আকাশ বাবা, কেমন আছো এখন? জ্বর কমেছে? তিনি দ্রুত উঠে বসলেন। অনেক ভালো আন্টি, আপনি কখন ঘুমালেন? তোমার পাশে বসে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। যাক, তুমি ভালো আছো দেখে শান্তি লাগছে। সেই দিন থেকে তাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হল, যা কথার প্রয়োজন ছিল না। তাদের চোখই সব বলে দিত। আকাশ লক্ষ্য করত শোভা আন্টি তার সামনে এলে একটু বেশি গুছিয়ে থাকেন। তার হাসিটা যেন আরও ঝলমলে হয়ে ওঠে। আর শোভা আন্টিও বুঝতে পারতেন আকাশ তার দিকে তাকালে তার চোখে এক গভীর মুগ্ধতা থাকে। আকাশের মনে মাঝে মাঝেই প্রশ্ন জাগত, আন্টির স্বামী কি এসব কিছু খেয়াল করেন না, নাকি তিনি এতটাই উদাসীন যে তার স্ত্রীর প্রতি আকাশের এই গভীর আকর্ষণ তিনি টেরই পান না? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খেত। তার মনে একরকম অপরাধবোধও কাজ করত, কিন্তু শোভা আন্টির সান্নিধ্য ছাড়া তার জীবনটা এখন আর ভাবতে পারত না। একদিন বিকেলে আকাশ অফিস থেকে ফিরছিল। দেখল শোভা আন্টি তার বারান্দায় বসে ফুলগাছে জল দিচ্ছেন। আকাশ কাছে গিয়ে দাঁড়াল। আন্টি, কি করছেন? শোভা আন্টি পিছন ফিরে তাকালেন। আকাশ বাবা, এসো, বসো, ফুলগাছে জল দিচ্ছিলাম। আকাশ একটা চেয়ার টেনে নিয়ে বসল। আন্টি, আপনি এত সুন্দর করে বাগান সাজান, রহমান আঙ্কেল কি আপনাকে সাহায্য করেন? শোভা আন্টি দীর্ঘশ্বাস ফেললেন। ওনার তো এসবের সময় নেই বাবা, তিনি সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আমাকেও এসব একা একাই করতে হয়। তার গলায় একরাশ অভিমান আর ক্লান্তি স্পষ্ট ছিল। আকাশের মনে হল এই মানুষটা সারা জীবন হয়তো শুধু একাকিত্ব আর অবহেলাই পেরে এসেছেন। তার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে নিজের অজান্তেই আন্টির দিকে ঝুঁকে গেল। আন্টি, আপনার কি খারাপ লাগে না? শোভা আন্টি আকাশের দিকে তাকালেন। তার চোখে জল চিকচিক করছিল। কষ্ট হয় না বুঝি বাবা? আমি কি মানুষ নই? আমারও তো মন আছে, ইচ্ছে আছে, কিন্তু কার কাছে বলবো? আকাশ আর নিজেকে সামলাতে পারল না। তার চোখে জল দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আলতো করে তার কাঁধে হাত রাখলাম, তারপর ধীরে ধীরে তার নামিয়ে আনলাম তার পিঠের দিকে। তার শাড়ির ওপর দিয়েও আমি তার শরীরের উষ্ণতা অনুভব করছিলাম। তিনি আমার দিকে এক পলক তাকালেন। চোখ জোড়া ভিজে থাকলেও সেখানে যেন এক অব্যক্ত শান্তি আর নির্ভরতা ফুটে উঠল। সেই নীরব মুহূর্তে যেন আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল ভেঙে গেল। আকাশের হাতটা শোভা আন্টির পিঠের ওপর স্থির হয়ে রইল। শোভা আন্টি মাথা নিচু করে রইলেন, কিন্তু তার শরীরটা যেন আকাশের হাতের স্পর্শে একটু কেঁপে উঠল। সেই নীরবতা এক নতুন ভাষা তৈরি করছিল। আকাশ অনুভব করল শোভা আন্টির শরীরের প্রতিটি অণু যেন তার স্পর্শে সাড়া দিচ্ছে। তার ভেতরের এক চাপা আর্তনাদ যেন আকাশের স্পর্শে মুক্তি খুঁজে পাচ্ছিল। কিছুক্ষণ পর শোভা আন্টি আলতো করে নিজের শরীরটা সরিয়ে নিলেন। তার গলায় একরকম দুর্বলতা নিয়ে বললেন, যাও বাবা, অফিস থেকে এসেছ, একটু বিশ্রাম নাও।
আকাশ তখনও আচ্ছন্ন ছিল। সে উঠে নিজের ঘরে চলে গেল, কিন্তু তার মনের মধ্যে শোভা আন্টির সেই বিষণ্ণ মুখ আর তার নিজের হাতের সেই উষ্ণ স্পর্শ বারবার ফিরে আসছিল। সে বুঝতে পারছিল তাদের সম্পর্ক এখন এমন এক পথে চলেছে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। এ এক নিষিদ্ধ পথ, এক অসামাজিক বন্ধনহীন সম্পর্ক, কিন্তু এর গভীরতা, এর টান তাকে প্রতিনিয়ত আরও বেশি করে আকর্ষণ করছিল। আকাশের দিন কাটতে লাগল শোভা আন্টির আশেপাশে। প্রতিটা সুযোগে সে আন্টির কাছাকাছি থাকতে চাইত। কখনো বাজার থেকে কিছু এনে দেওয়া, কখনো বাগানে সাহায্য করা, আবার কখনো শুধু গল্প করার অজুহাতে। শোভা আন্টিও যেন আকাশের জন্য অপেক্ষা করতেন। তার চোখে মুখে একরকম নতুন আলো ফুটে উঠেছিল। তার চলাফেরায়, হাসিতে, সব কিছুতেই এক নতুন প্রাণের স্পন্দন। এক সন্ধ্যায় আকাশের ঘরে কারেন্টের কাজ করতে হচ্ছিল। একটা বাল্ব নষ্ট হয়ে গিয়েছিল। শোভা আন্টি তার ঘরে এসে দাঁড়ালেন। আকাশ বাবা, পেরে উঠছ? হ্যাঁ আন্টি, আর একটু বাকি। আকাশ একটা টুলে দাঁড়িয়ে কাজ করছিল। হঠাৎ তার হাত ফসকে গেল আর সে প্রায় পড়েই যাচ্ছিল। শোভা আন্টি দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেললেন। সেই মুহূর্তে আকাশের সমস্ত ভার শোভা আন্টির অপর এসে পড়ল। তাদের শরীর একে অপরের সাথে লেগে গেল। শোভা আন্টির শরীরের নরম ছোঁয়া আমার সমস্ত চেতনাকে যেন আবিষ্ট করে ফেলল। আমি তার ঘ্রাণে বুঁদ হয়ে গেলাম, আর অবচেতন মনেই তার কপালে, গালে আলতো করে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিলাম। আমার হাতটা তার পিঠের দিকে সস্নেহে এগিয়ে গেল, আর আমি অনুভব করলাম তার হৃৎস্পন্দন, যা আমার নিজের হৃদয়ের সাথে তাল মিলিয়ে দ্রুত হচ্ছিল। সেই স্পর্শে, সেই মুহূর্তে আমাদের দুজনের নিঃশ্বাস ঘন হয়ে এল। শোভা আন্টি চোখ বন্ধ করে রেখেছিলেন, তার শরীরটা কাঁপছিল। সেই মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল। আকাশ নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল, কিন্তু তার হাত তখনও শোভা আন্টির কোমরে ছিল। শোভা আন্টি চোখ খুললেন। তার চোখে একরাশ আবেগ আর একরাশ ভয়। আমি ঠিক আছি আন্টি, ধন্যবাদ, আকাশ বিড়বিড় করে বলল, তার গলা কাঁপছিল। শোভা আন্টি দ্রুত আকাশকে ছেড়ে দিয়ে একটি সরে দাঁড়ালেন। সাবধানে কাজ করো বাবা। তার গলাতেও একরকম অস্বাভাবিকতা ছিল। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যা হয়ে গেল তা তারা কেউই আশা করেনি, কিন্তু তার শরীরে তখনও শোভা আন্টির স্পর্শ লেগেছিল। তার ঠোঁটে লেগেছিল তার গালের উষ্ণতা। সে বুঝতে পারছিল তারা এখন আর শুধু প্রতিবেশী বা বন্ধু নয়, তাদের সম্পর্ক এক গভীর নিষিদ্ধ দিকে মোড় নিয়েছে, যেখান থেকে ফেরা আর সম্ভব নয়। এরপর বেশ কিছুদিন তারা একে অপরের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলল। দুজনেই যেন ঘটনার আকর্ষণে কিংকর্তব্য বিমূঢ়। আকাশ বুঝল সে যা করেছে তা সমাজ সমর্থন করবে না, কিন্তু তার মন মানছিল না। সে শোভা আন্টিকে সারা থাকতে পারছিল না। শোভা আন্টিরও একই অবস্থা। তিনি আকাশের থেকে দূরে থাকতে পারতেন না। তার চোখে মুখে একরকম অস্থিরতা দেখা যেত। একদিন রাতে শোভা আন্টি আকাশের ঘরে এলেন। তিনি দরজা ভেজিয়ে দিয়ে আকাশের দিকে তাকালেন। তার চোখে জল টলমল করছিল। আকাশ বাবা, আমার খুব খারাপ লাগছে, তুমি কেন এমন করলে? এটা ঠিক নয়। আকাশ শোভা আন্টির দিকে এগিয়ে গেল। আন্টি, আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি জানি এটা ভুল, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। আমার খুব ভালো লাগে আপনাকে। শোভা আন্টি আরও কাঁদতে লাগলেন। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো বিবাহিতা। আমি জানি আন্টি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার সব, আমার দিনের শুরু, আমার দিনের শেষ। আপনার হাসি আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। আপনার চোখে যখন আমি কষ্ট দেখি, তখন আমার ভেতরটা জ্বলে ওঠে। আকাশ তার হাত বাড়িয়ে শোভা আন্টির হাত ধরল। শোভা আন্টি তার হাত ছাড়িয়ে নিলেন না। আমিও তোমার মধ্যে সেই সুখ খুঁজে পাই আকাশ, যা আমি অনেক বছর ধরে পাইনি। কিন্তু সমাজ, লোকে কি বলবে? লোকে যা খুশি বলুক আন্টি, আমরা কাউকে বলবো না। আমরা আমাদের মতো করে থাকব। আকাশ এবার শোভা আন্টিকে নিজের কাছে টেনে নিলেন। তার হাত শোভা আন্টির কোমরে আলতো করে জড়িয়ে ধরলেন। শোভা আন্টি প্রথমে একটু বাধা দিলেন, কিন্তু তারপর নিজেকে আকাশের কাছে সঁপে দিলেন। তাদের দুজনের শ্বাস-প্রশ্বাস দ্রুত হচ্ছিল। তার চোখের গভীরতা আমার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে ফেলছিল। আমি নিজেকে সামলাতে না পেরে তাকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরলাম। আমার কপালে তার উষ্ণ নিঃশ্বাস এসে লাগছিল, আর আমি অনুভব করছিলাম তার সমস্ত অস্তিত্বের আকুতি।
আমার ঠোঁট যেন অবচেতন মনেই তার ঘাড়ের কাছে তার কাঁধের উষ্ণ জায়গায় আশ্রয় খুঁজে নিচ্ছিল। সেই স্পর্শে, সেই ভালোবাসায় তারা যেন নিজেদের সব বাঁধন ভুলে গেল। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, এই গল্পের ঠিক এই পর্যায়ে এসে আমি তোমাদের আমার ইমো নাম্বারটা দিতে চাই। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তোমাদের মনের কথা শেয়ার করতে চাও, তারা এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো 880146789101। ধৈর্য ধরে পুরো গল্পটা শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার চলো আবার ফিরে যাই আকাশের আর শোভা আন্টির সেই জটিল সম্পর্কের মোড়ে। সেই রাত ছিল তাদের সম্পর্কের এক নতুন শুরু, এক নিষিদ্ধ অথচ গভীর ভালোবাসার শুরু। এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ আরও বেড়ে গেল। রহমান সাহেব তো প্রায়ই বাইরে থাকতেন, তাই শোভা আন্টি আর আকাশ যখন তখন একে অপরের ঘরে যাতায়াত করতেন। তাদের সম্পর্কটা সবার চোখ এড়িয়ে চলত। দুজনেই জানত এটা এক গভীর গোপনীয়তা, যা প্রকাশ পেলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আকাশের মনে কোনো দ্বিধা ছিল না, সে মন প্রাণ দিয়ে শোভা আন্টিকে ভালোবাসত। শোভা আন্টিও আকাশের সাথে নিজেকে অনেক বেশি সজীব, প্রাণবন্ত অনুভব করতেন। তিনি অনেক বছর পর যেন আবার বাঁচতে শিখেছিলেন। কিন্তু তার মনে একটা অপরাধবোধ সব সময় কাজ করত। নিজের স্বামীর প্রতি একরকম অন্যায় করার অনুভূতি তাকে কুড়ে কুড়ে খেত। যদিও রহমান সাহেব তাকে কোনোদিন ভালোবাসার উষ্ণতা দেননি, তবুও সমাজের চোখে তিনি তার স্বামী। তাদের সম্পর্কটা কেবল শারীরিক আকর্ষণেই সীমাবদ্ধ ছিল না, তাদের মধ্যে এক গভীর আত্মিক টান তৈরি হয়েছিল। তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে গোপনীয়তা ভাগ করে নেওয়ার মানুষ। এই ভয় তাদেরকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেত। একদিন রাতে রহমান সাহেব বাড়িতে ছিলেন। সেদিনের আবহাওয়া ছিল বেশ থমথমে। আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যা থেকেই আকাশ আর শোভা আন্টি দুজনেরই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তারা খুব সতর্ক ছিল। রহমান সাহেব সাধারণত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, তাই তারা আশা করেছিল রাতের খাবার শেষ করেই তিনি ঘুমিয়ে পড়বেন। কিন্তু সেদিন রহমান সাহেব অন্যরকম ব্যবহার করছিলেন। তিনি রাতের খাবার খেয়েও ঘুমালেন না। উল্টো ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন আর কিছুক্ষণ পরপর আকাশের ঘরের দিকে দেখছিলেন। আকাশ তার ঘরে বসেছিল, বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার মনটা শোভা আন্টির ঘরের দিকেই ছিল। সে জানত শোভা আন্টিরও একই রকম অস্বস্তি হচ্ছে। সময় কাটছিল না, রাত বাড়ছিল, কিন্তু রহমান সাহেবের জেগে থাকার কারণে আকাশ আর শোভা আন্টি একে অপরের সাথে দেখা করতে পারছিল না। ফোনের মাধ্যমে তারা একে অপরের খোঁজ নেওয়ার সাহস পাচ্ছিল না, পাছে রহমান সাহেব শুনে ফেলেন। হঠাৎ করে রাত প্রায় 12টা হবে। প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস শুরু হল। বৃষ্টির ছাট এসে পড়ছিল জানালার কাচের ওপর। তারপর প্রচণ্ড শব্দে বাজ পড়ল। বিদ্যুতের তার ছিঁড়ে গেল। পুরো এলাকা বিদ্যুৎহীন, চারিদিক অন্ধকার। আকাশের মনে ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছিল। সে ভাবল এই সুযোগ। সে সাবধানে দরজা খুলে বাইরে বেরোল। উদ্দেশ্য ছিল শোভা আন্টির ঘরের দিকে যাওয়া। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখল শোভা আন্টির ঘরের দরজাও আলতো করে খোলা। শোভা আন্টি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা ছোট মোমবাতি। শোভা আন্টি নিচু গলায় ডাকলেন, আকাশ বাবা। আকাশ দ্রুত তার দিকে এগিয়ে গেল। তাদের দুজনের চোখ অন্ধকারে একে অপরের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল একরাশ ভয়, একরাশ পাকুতি আর এক গভীর ভালোবাসা। আমি তোমার কাছেই যাচ্ছিলাম আন্টি, আকাশ ফিসফিস করে বলল। শোভা আন্টি আকাশের হাত ধরলেন। আমিও, খুব ভয় লাগছে। ঠিক সেই মুহূর্তে রহমান সাহেবের গলা শোনা গেল, শোভা, তুমি কি করছো এত রাতে? আলো জ্বালাও। আকাশ আর শোভা আন্টি দুজনেই চমকে উঠল। তাদের হাত দ্রুত আলাদা হয়ে গেল। রহমান সাহেব তাদের ড্রয়িং রুম থেকে বেরিয়ে বারান্দার দিকে আসছিলেন, তার হাতে একটা টর্চ। শোভা আন্টি দ্রুত নিজেকে সামলে নিয়ে মোমবাতিটা তুলে ধরে বললেন, এই তো, আমি বারান্দায় ছিলাম, ঝড় হচ্ছে তাই দেখতে এসেছি। আকাশ দ্রুত নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তার হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল যে সে মনে করছিল তার বুক ফেটে যাবে। সে দরজার ফাঁক দিয়ে শুনতে পাচ্ছিল রহমান সাহেবের কথা। এই ঝড়ো রাতে বারান্দায় কি করছো? যাও, ভেতরে যাও। আর আকাশের ঘরে কি করছিলে? আলো নেই বলে? রহমান সাহেবের গলায় একরকম সন্দেহ আর বিরক্তি ছিল। না না, আমি তো তোমার ঘরেই ছিলাম, বারান্দায় এসেছিলাম।
শোভা আন্টির গলা কাঁপছিল। যাও শুয়ে পড়ো, এত রাতে এসব কি? রহমান সাহেবের টর্চের আলো শোভা আন্টির মুখের ওপর পড়ল। আকাশের চোখে পড়ল শোভা আন্টির ভীত মুখ। আকাশ সারা রাত ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল এই বুঝি তাদের গোপন সম্পর্ক ফাঁস হয়ে গেল। রহমান সাহেব কি কিছু আন্দাজ করতে পেরেছেন? এই প্রশ্ন তাকে সারা রাত অস্থির করে তুলল। তার বুকের ভেতর এক অজানা ভয়ে কাঁপছিল। তার মনে হল তাদের এই নিষিদ্ধ ভালোবাসার কি এটাই শেষ পরিণতি? সে শোভা আন্টিকে হারাতে পারবে না, কিন্তু তাদের এই সম্পর্ক তো সমাজে কোনোভাবেই টিকবে না। সে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়েছিল। সকাল হল। আকাশ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল, কিন্তু অফিস তো যেতেই হবে। সে খুব সাবধানে দরজা খুঁড়ে বাইরে বেরোল। ড্রয়িং রুমে দেখল রহমান সাহেব বসা। তিনি আকাশের দিকে তাকিয়ে একরকম শীতল দৃষ্টি দিলেন, যা আকাশের পিঠের শিরোদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। আকাশ দ্রুত পায়ে অফিস চলে গেল। সেদিন অফিসেও তার মন বসছিল না। তার মনে একটাই চিন্তা, শোভা আন্টি কেমন আছেন? রহমান সাহেব কি তাকে কিছু বলেছেন? তাদের সম্পর্কের কি হবে? সেদিন বিকেলে অফিস থেকে ফিরে আকাশ সরাসরি নিজের ঘরে গেল। শোভা আন্টির দরজার দিকে সে তাকাল না। সে জানত শোভা আন্টিও নিশ্চয়ই খুব ভয়ের মধ্যে আছেন। কিছুক্ষণ পর আকাশের ঘরের দরজায় আলতো করে টোকা পড়ল। আকাশ দ্রুত দরজা খুলল। দেখল শোভা আন্টি। তার মুখটা ফ্যাকাশে, চোখগুলো ফোলা। আকাশ বাবা, আমার খুব ভয় করছে, শোভা আন্টি ফিসফিস করে বলল। আকাশ দ্রুত শোভা আন্টিকে ঘরে টেনে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে আন্টি? রহমান আঙ্কেলকে কিছু বলেছেন? শোভা আন্টি আকাশের বুকে মুখ গুজে কাঁদতে লাগলেন। হ্যাঁ, তিনি আমাকে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন আমি নাকি আজকাল অনেক বেশি বাইরে থাকি, আর তোমার সাথে নাকি আমার বেশি দেখা হয়। আকাশের শরীর ঠান্ডা হয়ে গেল। তার সবচেয়ে বড় ভয়টাই সত্যি হল। তিনি কি সব জেনে গেছেন আন্টি? শোভা আন্টি মাথা নাড়লেন। আমি জানি না, তিনি আমাকে সরাসরি কিছু বলেননি, কিন্তু তার কথা বলার ধরনটা অন্যরকম ছিল। তিনি আমাকে সতর্ক করেছেন আমি যেন নিজের সীমা না ছাড়াই। আকাশ শোভা আন্টিকে বুকে জড়িয়ে ধরল। আমার জন্য আপনার এত কষ্ট হচ্ছে আন্টি? কষ্ট কিসের বাবা? আমি তো তোমাকেই চাই। তোমার সাথে থাকলে আমার সব কষ্ট ভুলে যাই। শোভা আন্টি আকাশের বুকে মুখ তুলে তাকালেন। তার চোখে এক রাশ যন্ত্রণা আর গভীর ভালোবাসা। আকাশের মনে হল তাদের এই সম্পর্ক এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। হয় তারা এই সম্পর্ক গোপন রেখে আরও সতর্ক হবে, নতুবা তারা এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। কিন্তু তাদের পক্ষে কি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব? সে তো আন্টিকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না, আর আন্টিও তার ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছেন। সেদিন রাতে আকাশ আর শোভা আন্টি একে অপরের সাথে অনেকক্ষণ কথা বলল। তারা বুঝতে পারল তাদের সম্পর্কের ওপর এক এক অদৃশ্য নজর রয়েছে। তাদের আরও সতর্ক হতে হবে, আরও সাবধানে নিজেদের ভালোবাসা আগলে রাখতে হবে। তাদের এই নিষিদ্ধ প্রেমের পথটা যেন আরও দুর্গম হয়ে উঠেছিল। কিন্তু তারা কি পারবে এই ঝড় সামলাতে? তাদের এই ভালোবাসার পরিণতি কি হবে? গল্পটা এই পর্যন্তই এই ভয় তাদেরকে প্রতিনিয়ত কুরে কুরে খেত। একদিন রাতে রহমান সাহেব বাড়িতে ছিলেন। সেদিনের আবহাওয়া ছিল বেশ থমথমে। আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যা থেকেই আকাশ আর শোভা আন্টি দুজনেরই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তারা খুব সতর্ক ছিল। রহমান সাহেব সাধারণত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, তাই তারা আশা করেছিল রাতের খাবার শেষ করেই তিনি ঘুমিয়ে পড়বেন। কিন্তু সেদিন রহমান সাহেব অন্যরকম ব্যবহার করছিলেন। তিনি রাতের খাবার খেয়েও ঘুমালেন না, উল্টো ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন আর কিছুক্ষণ পরপর আকাশের ঘরের দিকে দেখছিলেন। আকাশ তার ঘরে বসেছিল, বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার মনটা শোভা আন্টির ঘরের দিকেই ছিল। সে জানত শোভা আন্টিরও একই রকম অস্বস্তি হচ্ছে। সময় কাটছিল না, রাত বাড়ছিল, কিন্তু রহমান সাহেবের জেগে থাকার কারণে আকাশ আর শোভা আন্টি একে অপরের সাথে দেখা করতে পারছিল না। ফোনের মাধ্যমে তারা একে অপরের খোঁজ নেওয়ার সাহস পাচ্ছিলেন না, পাছে রহমান সাহেব শুনে ফেলেন। হঠাৎ করে রাত প্রায় 12টা হবে। প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস শুরু হল। বৃষ্টির ছাঁট এসে পড়ছিল জানালার কাঁচের ওপর। তারপর প্রচণ্ড শব্দে বাজ পড়ল। বিদ্যুতের তার ছিঁড়ে গেল।
পুরো এলাকা বিদ্যুৎহীন, চারিদিক অন্ধকার। আকাশের মনে ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছিল। সে ভাবল, এই সুযোগ। সে সাবধানে দরজা খুলে বাইরে বেরোল। উদ্দেশ্য ছিল শোভা আন্টির ঘরের দিকে যাওয়া। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখল শোভা আন্টির ঘরের দরজাও আলতো করে খোলা। শোভা আন্টি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা ছোট মোমবাতি। শোভা আন্টি নিচু গলায় ডাকলেন, আকাশ বাবা। আকাশ দ্রুত তার দিকে এগিয়ে গেল। তাদের দুজনের চোখ অন্ধকারে একে অপরের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক রাশ ভয়, এক রাশ আকুতি আর এক গভীর ভালোবাসা। আমি তোমার কাছেই যাচ্ছিলাম আন্টি, আকাশ ফিসফিস করে বলল। শোভা আন্টি আকাশের হাত ধরলেন। আমিও, খুব ভয় লাগছে। ঠিক সেই মুহূর্তে রহমান সাহেবের গলা শোনা গেল, শোভা, তুমি কি করছো এত রাতে? আলো জ্বালাও। আকাশ আর শোভা আন্টি দুজনেই চমকে উঠল। তাদের হাত দ্রুত আলাদা হয়ে গেল। রহমান সাহেব তাদের ড্রয়িং রুম থেকে বেরিয়ে বারান্দার দিকে আসছিলেন, তার হাতে একটা টর্চ। শোভা আন্টি দ্রুত নিজেকে সামলে নিয়ে মোমবাতিটা তুলে ধরে বললেন, এই তো আমি বারান্দায় ছিলাম, ঝড় হচ্ছে তাই দেখতে এসেছি। আকাশ দ্রুত নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তার হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল যে সে মনে করছিল তার বুক ফেটে যাবে। সে দরজার ফাঁক দিয়ে শুনতে পাচ্ছিল রহমান সাহেবের কথা, এই ঝড়ো রাতে বারান্দায় কি করছো? যাও, ভেতরে যাও। আর আকাশের ঘরে কি করছিলে? আলো নেই বলে? রহমান সাহেবের গলায় এক রকম সন্দেহ আর বিরক্তি ছিল। না না, আমি তো তোমার ঘরেই ছিলাম, বারান্দায় এসেছিলাম। শোভা আন্টির গলা কাঁপছিল। যাও, শুয়ে পড়ো, এত রাতে এসব কি? রহমান সাহেবের টর্চের আলো শোভা আন্টির মুখের ওপর পড়ল। আকাশের চোখে পড়ল শোভা আন্টির ভীত মুখ। আকাশ সারা রাত ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল এই বুঝি তাদের গোপন সম্পর্ক ফাঁস হয়ে গেল। রহমান সাহেব কি কিছু আন্দাজ করতে পেরেছেন? এই প্রশ্ন তাকে সারা রাত অস্থির করে তুলল। তার বুকের ভেতর এক অজানা ভয় কাঁপছিল। তার মনে হল তাদের এই নিষিদ্ধ ভালোবাসার কি এটাই শেষ পরিণতি? সে শোভা আন্টিকে হারাতে পারবে না, কিন্তু তাদের এই সম্পর্ক তো সমাজে কোনোভাবেই টিকবে না। সে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়েছিল। সকাল হল। আকাশ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল, কিন্তু অফিস তো যেতেই হবে। সে খুব সাবধানে দরজা খুলে বাইরে বেরোল। ড্রয়িং রুমে দেখল রহমান সাহেব বসা। তিনি আকাশের দিকে তাকিয়ে এক রকম শীতল দৃষ্টি দিলেন, যা আকাশের পিঠে শিরোদাঁড়া দুয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। আকাশ দ্রুত পায়ে অফিস চলে গেল। সেদিন অফিসেও তার মন বসছিল না। তার মনে একটাই চিন্তা, শোভা আন্টি কেমন আছেন? রহমান সাহেব কি তাকে কিছু বলেছেন? তাদের সম্পর্কের কি হবে? সেদিন বিকেলে অফিস থেকে ফিরে আকাশ সরাসরি নিজের ঘরে গেল। আকাশ বলল, আমি জানি না আন্টি, কিন্তু আমাদের আরও সতর্ক হতে হবে। এখন থেকে আমরা বাইরে দেখা করাও বন্ধ করব। এখন শুধু বাড়ির ভেতরেই সুযোগের অপেক্ষায় থাকব। তাদের সম্পর্ক আবারও বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকা পড়ল, কিন্তু এবার তারা আরও বেশি সতর্ক। রহমান সাহেব যখন বাইরে যেতেন তখন আকাশ আর শোভা আন্টি একে অপরের ঘরে আসত ঠিকই, কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপ ছিল হিসেব করা। দরজা ভেতর থেকে বন্ধ থাকত, কথা হতো ফিসফিস করে। তাদের ভালোবাসা যেন এক নিভৃতচারী বুনো ফুলের মতো বেড়ে উঠছিল, যা গোপনে তার সৌরভ ছড়াচ্ছিল। কিন্তু এই লুকোচুরি আর ভয়ের জীবন তাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছিল। শোভা আন্টি প্রায়ই বিষণ্ণ থাকতেন। আকাশ বাবা, আমার মনে হচ্ছে আমি আর পারছি না, এই ভয়, এই লুকোচুরি, আমার দম বন্ধ হয়ে আসছে। আকাশ তাকে সান্ত্বনা দিত, আন্টি, সব ঠিক হয়ে যাবে, আমরা একসাথে আছি তো। কিন্তু তার নিজের মনেও একরকম হতাশা কাজ করত। তাদের এই ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ নেই? তারা কি চিরকাল এভাবে লুকিয়ে থাকবে? একদিন রাতে রহমান সাহেব বাড়িতে ছিলেন। তিনি দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। আকাশ তার ঘরে বসেছিল, কিছুতেই ঘুম আসছিল না তার। রাত প্রায় 2টো। হঠাৎ তার মোবাইল ফোন ভাইব্রেট করে উঠল। শোভা আন্টির SMS, আকাশ বাবা, আমি তোমার কাছে আসতে চাই, আমার খুব খারাপ লাগছে। আকাশ দ্রুত উত্তর দিল, আন্টি, রহমান সাহেব ঘরে আছেন, সাবধানে। আমি আর পারছি না আকাশ, আমি তোমার কাছে আসতে চাই। শোভা আন্টির অস্থিরতা বোঝা যাচ্ছিল। আকাশ কিছুক্ষণ দ্বিধা করল, তারপর লিখল, এসো আন্টি, খুব সাবধানে, আমি দরজা খোলা রাখছি। কিছুক্ষণ পর আকাশের দরজায় মৃদু টোকা পড়ল। আকাশ দ্রুত দরজা খুলে শোভা আন্টিকে ভেতরে টেনে নিল।
শোভা আন্টি প্রায় ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। তার শরীর কাঁপছিল। আমার খুব ভয় করছে আকাশ, মনে হচ্ছে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আকাশ তাকে শক্ত করে ধরে রাখল। শান্ত হও আন্টি, আমি আছি তো। তারা দুজন খাটের এক কোণে বসল। শোভা আন্টি আকাশের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে তারা যেন নিজেদের সব ভয়, সব চিন্তা ভুলে গিয়েছিল। তারা শুধু একে অপরের সান্নিধ্য অনুভব করছিল। পরের দিন সকালে আকাশ অফিস যাবার জন্য তৈরি হচ্ছিল। সে দেখল রহমান সাহেব বারান্দায় বসে চা খাচ্ছেন, তার দৃষ্টি আকাশের দিকে। আকাশ, তোমার কি মনে হয় এই বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছে? রহমান সাহেবের গলাটা ছিল খুব শান্ত, কিন্তু তার ভেতরটা যেন আগুন ছিল। আকাশের বুকটা ধক করে উঠল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো বুঝলাম না আঙ্কেল, সবকিছু তো ঠিকই আছে। ঠিক আছে, তুমি হয়তো জানো না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যা ঠিক না। রহমান সাহেব চায়ের কাপ নামিয়ে আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। এই বাড়ির একটা সম্মান আছে, কিছু শালীনতা আছে, সেটা বজায় রাখা প্রয়োজন। আকাশের বুঝতে অসুবিধা হল না যে রহমান সাহেব তাকে সরাসরি সতর্ক করছেন। তার মনে হল কাল রাতের ঘটনাটা হয়তো তিনি কোনোভাবে টের পেয়েছেন, অথবা তার সন্দেহ এতটাই গভীর হয়েছে যে তিনি এবার সরাসরি আক্রমণ করতে শুরু করেছেন। আকাশ শুধু বলল, আমি তো কিছু ভুল করছি না আঙ্কেল। ভুল করনি সেটা বলাটা এখন বোকামি হবে। শুধু মনে রেখো, আমি সব কিছু জানি, আর আমি সব সময় নজর রাখছি। রহমান সাহেবের চোখে এক অশুভ ইঙ্গিত ছিল। আকাশের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে দ্রুত অফিস চলে গেল। সেদিন অফিসেও তার মনে একটাই চিন্তা, শোভা আন্টির কি হবে? রহমান সাহেব কি এবার আরও কঠিন পদক্ষেপ নেবেন? তাদের এই সম্পর্কের পরিণতি কি হবে? সেদিন বিকেলে আকাশ অফিস থেকে ফিরলে দেখল বাড়ির পরিবেশটা থমথমে। শোভা আন্টি তার ঘরেই ছিলেন। আকাশ তার ঘরের দরজা বন্ধ করে বসল। কিছুক্ষণ পর শোভা আন্টির ঘর থেকে মৃদু কান্নার শব্দ ভেসে আসল। আকাশ আর নিজেকে সামলাতে পারল না। সে দ্রুত শোভা আন্টির ঘরে গেল। দরজা ভেজানো ছিল। আকাশ ভেতরে ঢুকে দেখল শোভা আন্টি বিছানায় উপুর হয়ে কাঁদছেন। আকাশ তাকে আলতো করে ডাকল, আন্টি। শোভা আন্টি মুখ তুলে তাকালেন, তার চোখ দুটো লাল, ফোলা। আকাশ বাবা, রহমান সাহেব সব জেনে গেছেন। তিনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। তিনি বলেছেন আমি নাকি এই পরিবারের সম্মান নষ্ট করছি। তিনি আমাকে হুমকি দিয়েছেন, যদি আমি আর তোমার সাথে মেলামেশা করি তাহলে তিনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। আকাশের মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তার সবচেয়ে বড় ভয়টাই সত্যি হল। আপনি শান্ত হন আন্টি, তিনি হয়তো রাগের মাথায় এসব বলছেন। না আকাশ, তিনি খুব গম্ভীর ছিলেন। তিনি বলেছেন তিনি আমার ওপর নজর রাখছিলেন, আর কাল রাতে যখন আমি তোমার ঘরে গিয়েছিলাম তিনি সব কিছু দেখেছেন। শোভা আন্টি আকাশের হাত শক্ত করে ধরলেন। এখন কি হবে আকাশ? আমি কোথায় যাব? আকাশ শোভা আন্টিকে বুকে টেনে নিল। আমি আপনাকে কোথাও যেতে দেব না আন্টি, আমি আপনার পাশে থাকব, সব সময় থাকব। কিন্তু আকাশ নিজেও বুঝতে পারছিল পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। রহমান সাহেব তাদের গোপন সম্পর্ক জেনে গেছেন। এখন তাদের সামনে দুটো পথ, হয় তারা এই সম্পর্ক থেকে সরে আসবে, অথবা তারা সমাজের বিরুদ্ধে গিয়ে একসাথে বাঁচার চেষ্টা করবে। কিন্তু একসাথে বাঁচা কি এতই সহজ? শোভা আন্টি বিবাহিতা, তার স্বামীর বিরুদ্ধে গিয়ে কিভাবে তিনি আকাশের সাথে থাকবেন? আর আকাশ, তার তো এখনও কোনো প্রতিষ্ঠিত জীবন নেই। সেদিন রাতে আকাশ সারা রাত ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল সে শোভা আন্টিকে বিপদে ফেলেছে। তার ভালোবাসার কারণে শোভা আন্টির জীবন হয়তো নরক হয়ে যাবে। তার মনে এক গভীর অপরাধবোধ কাজ করতে লাগল। কিন্তু একই সাথে সে শোভা আন্টিকে হারাতে চায় না, সে তাকে গভীরভাবে ভালোবাসে। পরের দিন সকালে রহমান সাহেব আকাশের ঘরে এলেন। তার মুখে কোনো রাগ বা উত্তেজনা ছিল না, বরং এক রকম শীতল দৃঢ়তা ছিল। আকাশ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আকাশ উঠে দাঁড়াল। বলুন আঙ্কেল। আমি জানি তুমি আর শোভা কি করছ। আমি সব দেখেছি, সব বুঝেছি। রহমান সাহেব শান্ত গলায় বললেন, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। শোভা আমার স্ত্রী, সে এই বাড়ির সম্মান, তুমি ওর জীবন নষ্ট করতে পারো না। আর আমি আমার স্ত্রী বা আমার বাড়ির সম্মান কোনোভাবেই নষ্ট হতে দেব না। আকাশ তার মাথা নিচু করে রইল।
আমি শোভা আন্টিকে ভালোবাসি আঙ্কেল। ভালোবাসা? তোমার কি মনে হয় এটা ভালোবাসা? তুমি একটা অল্প বয়সী ছেলে, তোমার ভবিষ্যৎ পড়ে আছে। আর শোভা, সে আমার স্ত্রী, সে তোমার মায়ের বয়সের। রহমান সাহেবের গলা সামান্য কঠিন হল। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আজই, আর কোনো দিন শোভা বা এই বাড়ির ধারে কাছে আসবে না। আকাশ মুখ তুলে তাকালো। আমি শোভা আন্টিকে ছাড়া বাঁচতে পারবো না আঙ্কেল। এটা তোমার সমস্যা, আমার সমস্যা নয়, রহমান সাহেব তীক্ষ্ণ গলায় বললেন। যদি তুমি এই বাড়ি না ছাড়ো তাহলে আমি পুলিশে যাব। আমি তোমাকে এই বাড়িতে অনধিকার প্রবেশকারী হিসেবে চিহ্নিত করব, আর শোভার বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেব। আকাশের বুঝতে অসুবিধা হল না যে রহমান সাহেব এবার খুব কঠিন অবস্থানে চলে গেছেন। সে অসহায় দৃষ্টিতে রহমান সাহেবের দিকে তাকাল। তার মনে হল তার সমস্ত পৃথিবী ভেঙে যাচ্ছে। আঙ্কেল, আমি কোনো কিন্তু নয়, তোমার হাতে মাত্র ২৪ ঘণ্টা সময়, এর মধ্যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। রহমান সাহেব আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হল তার জীবনটা হঠাৎ করেই এক বিশাল শূন্যতার মধ্যে পড়ে গেল। সে শোভা আন্টিকে হারাতে চাইছে না, কিন্তু রহমান সাহেবের হুমকিগুলো তাকে ভীত করে তুলছিল। সে কি পারবে সমাজের বিরুদ্ধে গিয়ে শোভা আন্টির হাত ধরতে? তাদের এই ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ আছে? আকাশ দ্রুত শোভা আন্টির ঘরে গেল। শোভা আন্টিও ভীত অবস্থায় বসেছিলেন। আকাশ তাকে রহমান সাহেবের হুমকির কথা বলল। শোভা আন্টি শুনে আরও ভয় পেয়ে গেলেন। এখন কি হবে আকাশ? আমি তো জানি রহমান সাহেব যা বলেন তাই করেন। আমি আপনাকে ছেড়ে যাব না আন্টি, আমি আপনার সাথে থাকব, সব সময় থাকব। কিন্তু কোথায় থাকবে আকাশ? তুমি তো জানো আমাদের সমাজ এই সম্পর্ককে মেনে নেবে না। তুমি এখনো কত ছোট, তোমার জীবন পড়ে আছে। আমার জন্য কেন তুমি তোমার জীবনটা নষ্ট করবে? শোভা আন্টির চোখে জল। আমার জীবনটা আপনার সাথে থাকলেই সার্থক হবে আন্টি, আপনি ছাড়া আমার কোনো জীবন নেই। আকাশ তাকে জড়িয়ে ধরল। সেদিন সারা দিন তারা দুজন অনেক কথা বলল, অনেক ভাবল। তাদের সামনের পথটা ছিল খুবই কঠিন। একদিকে সমাজের রক্তচক্ষু, আরেক দিকে রহমান সাহেবের হুমকি। তাদের এই ভালোবাসার পরীক্ষাটা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সন্ধ্যা নামল। আকাশ তার ঘরের জিনিসপত্র গোছাতে শুরু করল। সে বুঝতে পারছিল তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে, কিন্তু সে শোভা আন্টিকে ছেড়ে যাবে না। সে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু কোথায় যাবে তারা? কিভাবে থাকবে? তাদের কাছে কোনো উত্তর ছিল না। শোভা আন্টি আকাশের ঘরে এলেন। তার চোখে মুখে এক গভীর বেদনা। তুমি কি সত্যিই চলে যাচ্ছ আকাশ? হ্যাঁ আন্টি, আমি এই বাড়ি ছেড়ে যাব, কিন্তু আপনাকে ছেড়ে যাব না। আকাশ তার হাত ধরল। আপনি আমার সাথে যাবেন আন্টি? শোভা আন্টি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার মনে চলছিল এক তুমুল ঝড়। এক বিবাহিতা নারী, তার সম্মান, তার সামাজিক অবস্থান, আর অন্যদিকে আকাশের প্রতি তার গভীর ভালোবাসা। এই দুটো টানাপোড়েন তাকে দু টুকরো করে দিচ্ছিল। আমি কিভাবে যাব আকাশ? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমি আছি আন্টি, আমরা কোথাও একটা নতুন জীবন শুরু করব, যেখানে কেউ আমাদের চিনবে না, যেখানে আমরা দুজন শুধু আমাদের মতো করে বাঁচতে পারব। আকাশের গলায় দৃঢ়তা ছিল। শোভা আন্টি আকাশের চোখে তাকালেন। সেই চোখে তিনি দেখতে পেলেন এক গভীর ভালোবাসা, এক অদম্য সাহস। তিনি জানতেন এই ছেলেটি তাকে সত্যি ভালোবাসে, আর তার জীবনও রহমান সাহেবের সাথে একাকিত্বে কাটছিল। এই মুহূর্তে তার কাছে হারানোর কিছু ছিল না। আমি যাব আকাশ, আমি তোমার সাথে যাব। আকাশের মনে হল সে যেন পৃথিবীর সবথেকে বড় সম্পদটা পেয়ে গেছে। সে শোভা আন্টিকে বুকে টেনে নিল। ধন্যবাদ আন্টি, আপনাকে আমি কোনো দিন কষ্ট দেব না। সেই রাতে তারা এক কঠিন সিদ্ধান্ত নিল। তারা এই বাড়ি ছেড়ে যাবে, এই শহর ছেড়ে যাবে। তারা এক নতুন জীবনের সন্ধানে বের হবে, যেখানে তাদের ভালোবাসা মুক্তভাবে শ্বাস নিতে পারবে। কিন্তু তাদের এই যাত্রাটা কি সহজ হবে? সমাজ কি তাদের এই সম্পর্ককে মেনে নেবে? এই প্রশ্ন। উনি তো খুব প্রভাবশালী লোক। আকাশ তার কাঁধে হাত রাখল। চিন্তা করবেন না আন্টি, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে উনি আমাদের খুঁজে পাবেন না। কিন্তু আকাশও জানত রাহমান সাহেবকে এড়িয়ে চলা এত সহজ হবে না। তিনি যে ধরনের মানুষ, তিনি সহজে ছাড়বেন না। তার মনে একরকম অজানা ভয় ছিল, কিন্তু সে শোভা আন্টির সামনে সেটা প্রকাশ করতে চায়নি। সে শুধু চেয়েছিল শোভা আন্টিকে ভরসা দিতে, তাকে সাহস যোগাতে। তারা যখন নতুন শহরে পৌঁছাল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। শহরটা ছিল আগের শহরের তুলনায় অনেক ছোট, কিন্তু জনবসতি কম ছিল না। তারা একটা ছোট হোটেলে উঠল।
হোটেলের ঘরটা ছিল খুব সাধারণ, কিন্তু তাদের জন্য সেটা ছিল এক নতুন শুরু। প্রথমবার তারা সমাজের চোখ এড়িয়ে একসাথে একটা ছাদের নিচে। পরের দিন থেকে তারা দুজনেই নতুন করে জীবন শুরু করার চেষ্টা করল। আকাশ একটা ছোটখাটো চাকরির খোঁজ করতে লাগল। শোভা আন্টিও হাতের কাজ জানতেন, সেলাই আর ছোটখাটো হাতের কাজ করে কিছু রোজগারের চেষ্টা করতে লাগলেন। তাদের জীবনটা ছিল অনেক সংগ্রামের, কিন্তু তারা একে অপরের পাশে ছিল। এই ভালোবাসা তাদের সব কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। মাস পেরিয়ে গেল। আকাশ একটা ছোট মুদি দোকানে কাজ পেল, আর শোভা আন্টি কিছু বাড়িতে সেলাইয়ের কাজ জোগাড় করলেন। তাদের আয় ছিল সামান্য, কিন্তু তারা খুশি ছিল। তারা নিজেদের মতো করে একটা ছোট ঘর ভাড়া নিল। সেই ঘরটা ছিল তাদের ভালোবাসার নীড়। একদিন বিকেলে আকাশ যখন দোকান থেকে ফিরছিল, তখন সে দেখল তাদের বাড়ির সামনে একটা অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে আকাশের বুকের ভেতর ধক করে উঠল। লোকটা যেন আগের পাড়ার সেই চায়ের দোকানের লোকটার মতোই। আকাশ দ্রুত বাড়ির ভেতর ঢুকে শোভা আন্টিকে সব জানাল। শোভা আন্টি শুনে ভয়ে সাদা হয়ে গেলেন। রহমান সাহেব আমাদের খুঁজে পেয়েছেন? আমি জানি না আন্টি, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে, আকাশ বলল। সেই রাতের পর থেকে তাদের মনে আবার সেই পুরনো ভয় ফিরে এলো। তারা ভাবল রহমান সাহেব তাদের পেছনে লোক লাগিয়েছেন। তাদের এই নতুন জীবনের সুখ যেন হঠাৎ করেই ম্লান হয়ে গেল। তারা আবারও লুকোচুরি শুরু করল। বাইরে যাওয়া বন্ধ করে দিল। দিনের বেলা জানালার পর্দা টেনে রাখল। কিন্তু রহমান সাহেব সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। একদিন আকাশ যখন দোকান থেকে ফিরছিল, তখন সেই অপরিচিত লোকটা তাকে থামাল। তুমি আকাশ, রহমান সাহেব তোমাকে খুঁজছেন, তিনি তোমার সাথে কথা বলতে চান। আকাশের মনে ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছিল। আমি কারো সাথে কথা বলতে চাই না। তোমার ভালো চাইলে কথা শুনবে, না হলে তোমার আর শোভার জীবন নরক করে দেবেন তিনি সব জানেন। লোকটা একরকম হুমকি দিল। আকাশ বুঝতে পারল এবার আর পালানোর পথ নেই। সে শোভা আন্টিকে সব জানাল। শোভা আন্টি ভয় পেয়ে বললেন, এখন কি হবে আকাশ? রহমান সাহেব আমাকে কিছুতেই ক্ষমা করবেন না। আকাশ ঠিক করল সে রহমান সাহেবের সাথে দেখা করবে। সে শোভা আন্টিকে বোঝাল যে তাদের এভাবে পালিয়ে বেড়ানো আর সম্ভব নয়। তাদের একটা সমাধান খুঁজে বের করতে হবে। শোভা আন্টি অনেক অনুরোধের পর রাজি হলেন। পরের দিন আকাশ সেই লোকটার সাথে দেখা করতে গেল। লোকটা তাকে শহরের এক নির্জন জায়গায় নিয়ে গেল, যেখানে রহমান সাহেব অপেক্ষা করছিলেন। রহমান সাহেবের মুখটা ছিল খুব শান্ত, কিন্তু তার চোখে একরকম কঠোরতা ছিল। তোমাকে আবার দেখে ভালো লাগল আকাশ, রহমান সাহেব শান্ত গলায় বললেন। তবে তুমি আমার কথা শোনোনি, তুমি শোভাকে নিয়ে পালিয়ে এসেছ, এটা আমার জন্য অসম্মান। আমি শোভা আন্টিকে ভালোবাসি আঙ্কেল, আকাশ দৃঢ় কণ্ঠে বলল। ভালোবাসা? এটা একটা অসুস্থ সম্পর্ক। তুমি শোভাকে নিয়ে চলে এসেছ, তার সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছ। তুমি কি জানো এখন সমাজের চোখে শোভা কেমন? একজন পলাতক স্ত্রী। রহমান সাহেবের গলায় রাগ ফুটে উঠল। আমি জানি আঙ্কেল, কিন্তু আমি তাকে সুখী করতে চাই। সুখী? তুমি তাকে কি সুখ দেবে? তুমি একটা অল্প বয়সী ছেলে, তোমার কোনো ভবিষ্যৎ নেই। আর শোভা, সে আমার স্ত্রী, আমি ওকে ফিরিয়ে নিতে এসেছি, রহমান সাহেব সরাসরি বললেন। আকাশের বুকটা ধক করে উঠল। শোভা আন্টি আপনার সাথে যাবে না। যাবে না মানে? সে আমার স্ত্রী, সে আমার বাড়িতে থাকবে, রহমান সাহেব রেগে উঠলেন। যদি সে আমার সাথে না যায়, তাহলে আমি পুলিশে যাব। আমি তোমার বিরুদ্ধে শোভাকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগ করব, আর শোভাকে তার সম্মানহানি এবং সমাজচ্যুত করার জন্য দায়ী করব। আকাশ বুঝতে পারল রহমান সাহেব এবার সত্যি কঠিন পদক্ষেপ নেবেন। সে অসহায় হয়ে পড়ল। আঙ্কেল, এসব করবেন না, আমরা তো কাউকে কষ্ট দিতে চাইনি। কষ্ট? তোমরা আমাকে যে কষ্ট দিয়েছ, তার কাছে এটা কিছুই না, রহমান সাহেব বললেন। তোমার হাতে দুটো পথ, হয় শোভা আমার সাথে ফিরে যাবে, নয়তো তোমরা দুজনেই সমাজ আর আইনের চোখে অপরাধী হবে, সিদ্ধান্ত তোমার। আকাশ ফিরে এসে শোভা আন্টিকে সব জানাল। শোভা আন্টি শুনে ভয় পেয়ে গেলেন। এখন কি হবে আকাশ? আমি রহমান সাহেবের কাছে ফিরে যেতে চাই না, কিন্তু আমি তোমার জীবনও নষ্ট করতে চাই না। আমরা কি করব আন্টি? যদি উনি পুলিশে যান, তাহলে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। আকাশের গলায় হতাশা। শোভা আন্টি কিছুক্ষণ চুপ করে থাকলেন,
তার চোখে জল। তুমি চলে যাও আকাশ, তুমি তোমার জীবন নতুন করে শুরু করো, আমি রহমান সাহেবের কাছে ফিরে যাব। আকাশের মনে হল তার মাথা ফেটে যাচ্ছে। না আন্টি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তুমি কেন বুঝছ না আকাশ, আমাদের এই সম্পর্কটা সমাজের কাছে অগ্রহণযোগ্য। আমরা কোনো দিন সুখী হতে পারব না। রহমান সাহেব যা বলছেন তাই হবে। শোভা আন্টি কাঁদতে লাগলেন। আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না, তোমার জীবন পড়ে আছে, বিয়ে করো, সংসার করো। আকাশের মনে হল শোভা আন্টি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন, সে তাকে কোনোভাবেই হারাতে চায় না। আমি আপনাকে ছেড়ে বাঁচতে পারব না আন্টি, আমাকে ফিরে যেতেই হবে আকাশ। আমি জানি এটা খুব কঠিন, কিন্তু এর বাইরে আর কোনো পথ নেই। শোভা আন্টি দৃঢ় কণ্ঠে বললেন। আকাশ অসহায় দৃষ্টিতে শোভা আন্টির দিকে তাকাল। তার মনে হল তার ভালোবাসার পরিণতি কি এমনই হবে? এই লুকোচুরি, এই লড়াই সব কি শেষ হয়ে যাবে? পরের দিন সকালে রহমান সাহেব আবার এলেন। শোভা আন্টি আকাশের হাত ছেড়ে দিলেন, তার চোখে জল। আমি আপনার সাথে যাব, শোভা আন্টি মাথা নিচু করে বললেন। রহমান সাহেব আকাশের দিকে তাকালেন। তোমার জন্য এটাই ভালো হবে আকাশ, তুমি তোমার জীবন নতুন করে শুরু করো। তিনি শোভা আন্টির হাত ধরলেন। শোভা আন্টি একবার আকাশের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক গভীর বেদনা, এক নীরব বিদায়। আকাশ অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছু বলতে পারল না। তার চোখের সামনে দিয়ে তার ভালোবাসা চলে যাচ্ছিল। তার মনে হল তার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শোভা আন্টি রহমান সাহেবের সাথে চলে গেলেন। আকাশ একা হয়ে গেল। সেই দিন থেকে আকাশের জীবনটা এক বিশাল শূন্যতার মধ্যে পড়ে গেল। সে সেই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে গেল। সে নতুন করে চাকরি শুরু করল, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করল। কিন্তু তার মনে সব সময় শোভা আন্টির স্মৃতি তাজা ছিল। তার হাসি, তার চোখের বিষাদ, তার হাতের নরম ছোঁয়া। সময় পেরিয়ে গেল। আকাশ তার জীবনে অনেক কিছু অর্জন করল। সে প্রতিষ্ঠিত হল, নিজের একটা ছোট ব্যবসা শুরু করল। কিন্তু তার মনের এক কোণে শোভা আন্টির জন্য একটা বিশেষ জায়গা সব সময় ছিল। সে কোনো দিন শোভা আন্টিকে ভুলতে পারেনি। তার মনে হতো তার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা ছিল শোভা আন্টি। কয়েক বছর পর আকাশ আবার সেই পুরনো শহরে ফিরে এলো। তার মনে একরকম অস্থিরতা ছিল। সে একবার শোভা আন্টিকে দেখতে চেয়েছিল। সে জানত এটা ভুল হবে, কিন্তু তার মন মানছিল না। সে সেই পুরনো পাড়ায় গেল, যেখানে তাদের জীবনের প্রথম দিকের স্মৃতিগুলো জড়িয়েছিল। বাড়ির সামনে গিয়ে সে থমকে দাঁড়াল। বাড়িটা কেমন যেন ম্লান হয়ে গেছে। জানালার কাঁচগুলো অপরিষ্কার, দরজার রং উঠে গেছে। আগের সেই সজীবতা আর নেই। আকাশ কিছুক্ষণ বাড়ির দিকে তাকিয়ে রইল, তারপর সে সাহস করে দরজার কড়া নাড়ল। অনেকক্ষণ পর একজন বৃদ্ধা মহিলা দরজা খুললেন। কাকে খুঁজছেন বাবা? রহমান সাহেব কি আছেন আর শোভা আন্টি? আকাশ জিজ্ঞাসা করল। বৃদ্ধা মহিলা একটা দীর্ঘশ্বাস ফেললেন। রহমান সাহেব তো বছর দুয়েক হল মারা গেছেন, আর শোভা, সে তো এই বাড়ি ছেড়ে অনেক আগেই চলে গেছে। আকাশের মনে হল তার মাথা ঘুরছে। চলে গেছে? কোথায়? আমি জানি না বাবা। রহমান সাহেব মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন এসে বাড়িটা দখল করে নিল। শোভা প্রতিবাদ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। সে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপর আর তার কোনো খোঁজ নেই, বৃদ্ধা মহিলা বললেন। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হল তার শেষ ভরসাও ভেঙে গেল। শোভা আন্টির সাথে তার আর কোনো দিন দেখা হবে না। তার মনে এক গভীর বেদনা আর আফসোস। সে যদি সেদিন শোভা আন্টিকে যেতে না দিত, তাহলে হয়তো তাদের জীবন অন্য রকম হতে পারত। আকাশ সেই বাড়ি থেকে ফিরে এলো, তার মনে এক গভীর শূন্যতা। সে জানত তার জীবনের এই অধ্যায়টা কোনো দিন শেষ হবে না। শোভা আন্টির স্মৃতি তার জীবনে এক অনন্ত ক্ষত হয়ে থাকবে। তাদের ভালোবাসা ছিল এক নিষিদ্ধ ফুল, যা সময়ের সাথে শুকিয়ে গেছে, কিন্তু তার সুবাস আকাশের মনে চিরকাল লেগে থাকবে। কয়েক বছর পর আকাশ এখন একজন সফল ব্যবসায়ী। তার জীবন অনেকটা স্থির, কিন্তু তার ব্যক্তিগত জীবনে এখনও একটা শূন্যতা। সে আর কাউকে ভালোবাসতে পারেনি। শোভা আন্টির স্মৃতি তাকে কোনো দিন দ্বিতীয় কারো সাথে গভীরভাবে মিশতে দেয়নি। তার জীবনে অনেক মেয়ে এসেছে, কিন্তু কেউই শোভা আন্টির জায়গা নিতে পারেনি। একদিন আকাশ এক দাতব্য সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল। এক বৃদ্ধাশ্রমে গিয়ে সে দেখল অনেক বৃদ্ধা মহিলা একসাথে বসে আছেন।
তাদের একজন মহিলাকে দেখে আকাশের বুকটা ধক করে উঠল। মহিলাটি খুবই বৃদ্ধা, তার শরীরে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু তার চোখ দুটো, তার হাসিটা আকাশের খুব আমি যদি জানতাম তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত ছিলে আকাশ, আমি চাইনি আমার জন্য তোমার জীবনে কোনো সমস্যা হোক, শোভা আন্টি বললেন। কিন্তু তোমাকে আবার দেখে আমার খুব ভালো লাগছে বাবা, তুমি অনেক বড় হয়েছ। আকাশ সেই দিন থেকে নিয়মিত শোভা আন্টিকে দেখতে আসা শুরু করল। সে শোভা আন্টিকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে এসে তার নিজের বাড়িতে রাখার প্রস্তাব দিল, কিন্তু শোভা আন্টি রাজি হলেন না। না বাবা, আমি এখন এই জীবনেই অভ্যস্ত হয়ে গেছি, তুমি শুধু আমাকে দেখতে এসো, এটাই আমার জন্য যথেষ্ট। আকাশ প্রতিদিন শোভা আন্টিকে দেখতে যেত, তাদের পুরনো দিনের কথা বলত, হাসত, কাঁদত। তাদের ভালোবাসাটা যেন নতুন করে আবার বেঁচে উঠল। কিন্তু এবার তাদের ভালোবাসা ছিল সব রকম সামাজিক বন্ধনের ঊর্ধ্বে, এক নির্মল ভালোবাসা, যেখানে কোনো প্রত্যাশা ছিল না, শুধু ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর মানসিক শান্তি। আকাশ জানত সে শোভা আন্টিকে হারাতে চায় না, সে তার জীবনের শেষ দিন পর্যন্ত শোভা আন্টির পাশে থাকতে চায়। এই ভালোবাসা ছিল তাদের দুজনের জীবনের এক বিশেষ গল্প, যা কোনো দিন শেষ হওয়ার নয়। এক নিষিদ্ধ ভালোবাসার পরিণতি, যা শেষ পর্যন্ত এক নির্মল বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়েছিল, যেখানে তারা একে অপরের আশ্রয় খুঁজে পেয়েছিল জীবনের শেষ প্রান্তে এসে। তাদের এই গল্পটা হয়তো সমাজের চোখে অস্বাভাবিক ছিল, কিন্তু তাদের মনের গভীরে সেটা ছিল এক সত্যিকারের ভালোবাসার গল্প, যা তাদের জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল, যা থেকে বেরোনো আর সম্ভব হয়নি। আকাশ তার ব্যবসার একটি বড় অংশ শোভা আন্টি বৃদ্ধাশ্রমে দান করল, যাতে সেখানকার পরিবেশ আরও উন্নত হয় এবং অন্যান্য বৃদ্ধাদেরও জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হয়। শোভা আন্টি এতে খুবই খুশি হলেন। তুমি সবসময়ই এমন উদার আকাশ বাবা, তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে আকাশের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত। মায়ের মতো, প্রেমিকার মতো, বন্ধুর মতো সব সম্পর্কের এক অদ্ভুত মিশ্রণ ছিল তাদের এই শেষ সময়ের বন্ধনে। আকাশের বন্ধুরা, তার পরিচিতরা তার এই একা জীবন দেখে অনেকেই তাকে বিয়ে করার কথা বলত। তারা বলত, তোমার তো এখন সব আছে, একটা সংসার করো, সন্তান নাও। কিন্তু আকাশ শুধু হাসত। তার মনে একটাই উত্তর ছিল, আমার মন তো অন্য কারোর জন্য নয়। সে কোনো দিন কাউকে বলেনি তার জীবনের এই গোপন অধ্যায়ের কথা। শোভা আন্টি ছিল তার জীবনের একমাত্র নারী, তার ভালোবাসা। এই একাকিত্বই ছিল তার বেছে নেওয়া পথ, কারণ তার হৃদয় আর কাউকে গ্রহণ করতে পারত না। বৃদ্ধাশ্রমে শোভা আন্টির পাশে বসলে আকাশের মনে পড়ত তাদের পুরনো দিনের কথা, সেই প্রথম দেখা, সেই বাগান পরিচর্যা, সেই বৃষ্টিভেজা সন্ধ্যা, সেই জ্বর আর আন্টির কোমল হাতের স্পর্শ, সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠত। তার মনে হতো সেই দিনগুলো ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যখন তার মনে প্রথম ভালোবাসার বীজ রোপিত হয়েছিল, যা সমাজ, বয়স সব বাধা উপেক্ষা করে বেড়ে উঠেছিল। একদিন শোভা আন্টি আকাশের হাত ধরে বললেন, আকাশ বাবা, আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু আমার কোনো আফসোস নেই, তোমার মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি, এটাই আমার জন্য অনেক। আকাশের চোখ ভিজে উঠল। এসব বলো না আন্টি, আপনি আমার সাথে সব সময় থাকবেন। শরীরের তো একটা সীমা আছে বাবা, কিন্তু আমাদের ভালোবাসা কোনো দিন শেষ হবে না। শোভা আন্টির চোখে এক শান্ত হাসি। আকাশ সেই সময়টা শোভা আন্টির পাশে রইল, তাকে সঙ্গ দিল, সে তাকে খাবার খাইয়ে দিত, তার গল্পের বই পড়ে শোনাত। তাদের মধ্যে এক নতুন শান্তিময় বন্ধন তৈরি হয়েছিল, যা ছিল জীবনের সব প্রাপ্তি আর অপ্রাপ্তির ঊর্ধ্বে। কিছুদিন পর শোভা আন্টি ইহলোক ত্যাগ করলেন। আকাশ তার পাশে ছিল, সে শোভা আন্টির নিথর হাত ধরে শেষ বিদায় জানাল। তার মনে এক গভীর শূন্যতা, কিন্তু একই সাথে একরকম শান্তিও ছিল। শোভা আন্টি তার জীবনের সব কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। শোভা আন্টির চলে যাওয়ার পর আকাশের জীবন আবার একা হয়ে গেল, কিন্তু সে আর একাকিত্ব অনুভব করত না। শোভা আন্টির স্মৃতি, তার ভালোবাসা, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আকাশের মনে এক চিরন্তন প্রেরণা হয়ে রইল। সে বুঝেছিল ভালোবাসা মানে শুধু শারীরিক আকর্ষণ বা সামাজিক স্বীকৃতি নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া আর জীবনের সব উত্থান পতনের মধ্যে একে অপরের আশ্রয় হওয়া।
আকাশ তার জীবনটা শোভা আন্টির স্মৃতিতে ভরিয়ে রাখল। সে বৃদ্ধাশ্রমে নিয়মিত আসত, সেখানকার উন্নতির জন্য কাজ করত। তার মনে হতো শোভা আন্টি হয়তো আকাশের এই কাজ দেখে খুশি হতেন। সে কোনোদিন বিয়ে করেনি। তার জীবনের সব ভালোবাসা শোভা আন্টির জন্য সংরক্ষিত ছিল। তার মনে ছিল এক অদৃশ্য মন্দির, যেখানে শোভা আন্টির স্মৃতি প্রতি মুহূর্তে পূজিত হতো। এই গল্পটা ছিল আকাশের আর শোভা আন্টির এক অসাধারণ প্রেমের গল্প, যে গল্পটা সমাজ হয়তো মেনে নেয়নি, কিন্তু তাদের মনের গভীরে তা ছিল চিরন্তন সত্য। এক নিষিদ্ধ ভালোবাসার জটিল পথ, যা শেষ পর্যন্ত এক গভীর আত্মিক বন্ধন আর শান্তির পথ খুঁজে পেয়েছিল। তাদের ভালোবাসা সমাজের সংজ্ঞার বাইরে এক নিজস্ব পৃথিবীতে বেঁচেছিল, আর আকাশের মনে সেই ভালোবাসার রেশ আমৃত্যু অমলিন রইল। এটাই ছিল আন্টির জীবনের বলা গল্প। যখন তার অতীতের কথা জানতে গিয়ে নিজেই পড়ে গেলাম এক ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে, যেখান থেকে বেরোনো আর সম্ভব হল না।